তমার সাথে আমার বিয়েটা আম্মা মেনে নেয়নি। আমাদের দুজনকে দেখে তিনি ঘরে গিয়ে দরজা আটকে বসে রইলেন। আমার শত ডাকাডাকি অনুনয় বিনিময়ে তিনি দরজা খুললেন না। আমার এই 30 বছর জীবনে মাকে কখনো এতটা কঠিন হতে দেখিনি আমি। মায়ের রাগ করাটাই স্বাভাবিক। ছেলের বিয়ে নিয়ে মায়েদের এমনি অনেক জল্পনা কল্পনা থাকে, ইচ্ছা থাকে। তারা নিজেরা দেখে শুনে পছন্দ করে ছেলের বউ নিয়ে আসতে চান। সেখানে আমি হুট করে বিয়ে করে বউ নিয়ে বাসায় চলে এসেছি। আম্মা তো রাগ করবেন, কিন্তু এতটা যে রাগ করবেন আমি ভাবতে পারিনি। বিয়ের রাতটা আমাদের কাটলো নিরামিষভাবে। ঘরে কোনো ফুল নেই, বিছানায় নতুন কভার নেই। একটা মোমবাতি ধরাতে চাচ্ছিলাম, সেটাও বাতাসে নিভে যাচ্ছিল বারবার। শেষমেশ ডিম লাইট জ্বালিয়ে বিছানা গিয়ে উঠলাম। তমা সকালে যে সালোয়ার কামিজটা পরে এসেছিল এখনও সেটাই পরে আছে। ওর হাতটা ধরে আমি বললাম, প্লিজ তুমি কিছু মনে করো না আম্মার ব্যবহারে। তোমাকে হঠাৎ দেখে আম্মা সহ্য করতে পারেনি, তাই এমন ব্যবহার করছে। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তমা তার সকরুণ চোখ দুটো তুলে আমার দিকে তাকিয়ে বলল, আমি বুঝতে পারছি সব, দোষটা তো আমারই। তুমি একদম চিন্তা করো না, দেখবে আম্মাকে আমি ঠিক মানিয়ে নিব। আমি তোমার দিকে তাকালাম, গভীরভাবে তাকালাম। তার যে মুখে কি অদ্ভুত আশ্চর্য এক মায়া ঘিরে আছে সবসময়। যেই মুখটা আজ দুঃখে ভরা, চোখ দুটো ছলছলে। মেয়েরা সারা জীবন যে কী ভীষণ কষ্ট সহ্য করে এসেছে তা তার মুখটা দেখলেই বোঝা যায়। বেচারি মেয়েটার বাসরাতটাও তার মন মতো হলো না। এই দোষটা আমার, পুরোপুরি আমার। আমি হুট করে বিয়ে করে ওকে বিপদে ফেলেছি। কিন্তু এমন না করলে ওর সাথে বিয়েটাই হতো না আমার। ওর অতীত জানলে আম্মা কখনোই বিয়ে দিয়ে দিতেন না আমাকে ওর সাথে। সকাল হতে পাশ ফিরে দেখি তমা নেই। কোথায় গেল? বিছানা থেকে নেমে আস্তে আস্তে হেঁটে রান্নাঘরের দিকে এগোলাম। তমা আর আম্মার গলা শোনা যাচ্ছে। কিছু হলো না তো? আমি তাড়াতাড়ি রান্নাঘরের দিকে এগোই। গিয়ে দেখি তমা বসে বসে আটা সানছে আর আম্মা পাশে গোমরা মুখে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আম্মা বললেন, সকালে এসে জোর করে আমার কাছে আটার প্যাকেটটা নিয়ে নিল। আমি কি কাউকে রুটি বেলার জন্য ডেকেছি? এমনি এমনি এখানে কেন ও এসেছে? ওকে এখান থেকে চলে যেতে বলে। আমি বললাম, রুটি যখন বেলতে চাচ্ছে বেলুক না, নিজের থেকে তো কষ্ট করতে চাইছে। শুধু শুধু থামাচ্ছ কেন? পারলে আরও কয়েকটা কাজ মাথার উপর ঝুলিয়ে দাও, আজকে তোমার ছুটি। মার আগে গজগজ করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। তমাকে দেখে মনে হলো অনেক কষ্টে হাসি চেপে রেখেছে। কালকের পর আজকে ওকে প্রথম একটু হাসতে দেখলাম। খুব সুন্দর লাগছিল ওকে। নাস্তার টেবিলে আম্মা এলেন না। আমি আম্মাকে ডাকতে যাচ্ছিলাম, তমা আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি ডাকলে উনি আসবেন না, তুমি তাড়াতাড়ি খেয়ে অফিসে চলে যাও। আমি বুঝিয়ে সুঝিয়ে খাওয়াবো ওনাকে। তুমি পারবে? পারবো না কেন, অবশ্যই পারবো, তুমি চিন্তা করো না। নিশ্চিত মনে অফিস যাও, বাকি কাজটা আমার। তোমার নিশ্চিত হতে বললেও আমি ঠিক নিশ্চিত হতে পারছিলাম না। মাকে কখনোই এতটা রাগ করতে দেখিনি। হালকা পাতলা রাগ করলেও খুব বেশিক্ষণ থাকে না ওনার রাগ। 15-20 মিনিটের মধ্যে হাসি মুখে আবার গল্প করতে চলে আসেন। অথচ আজ 2 দিন উনি কথা বলছেন না, ঠিক মতন খাচ্ছেন না। তোমার যদিও বলেছে সব ঠিক করে ফেলবে, তবুও আমি ব্যাপারটা মানতে পারছিলাম না। আমি নিজের ছেলে হয়ে মাকে মানাতে পারছি না, তোমা কিভাবে পারবে? কাজের চাপে দুপুর পর্যন্ত বাসায় ফোন দেওয়ার সুযোগ হলো না। দুপুরে লাঞ্চ ব্রেকে ফ্রি হয়ে তমাকে ফোন দিলাম। তমা বলল সে রান্না করছে, আম্মা গোসলখানায় গেছে। তাকে রান্না করতে দিতে চাচ্ছিল না। তমা জোর করে রান্না করছে। তার সাথে তেমন একটা কথাবার্তা যদি বলেনি। আম্মা সকালে খেয়েছে কি না জিজ্ঞাসা করতে তমা জানালো, হ্যাঁ খাওয়াতে পেরেছি। আমার মনে হয় সে সবসময় একটু আশার সঞ্চার হলো। হ্যাঁ তমা পারবে, অবশ্যই পারবে। তোমার সাথে আমার পরিচয় হয়েছিল 1 মাস আগে ফেসবুকে। প্রথম প্রথম অল্প স্বল্প কথা হলেও আস্তে আস্তে আমাদের যোগাযোগ বাড়তে থাকে। ওর সাথে একদিন দেখা করি আমি। সুন্দরী বলতে আমাদের দেশে যেমন মেয়েদের বোঝায়, তোমা তেমন নয়, একটু শ্যামবর্ণ আর একটু খাটো, কিন্তু কী এক অদ্ভুত সুন্দর মায়া তার মুখ জুড়ে রয়েছে। সেই মায়ায় আমি বাধা পড়ে গেলাম। ওকে সেদিনই আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, ও না করে দিয়েছিল। কেন জিজ্ঞাসা করতে ওর অতীত সব কাহিনী আমাকে বলেছিল। ওর চোখ দুটো কেন করুণ থাকে সবসময় সেদিন বুঝেছিলাম আমি। অথচ ওর কাহিনী শুনে দূরে যাব কি, আরও যেন ওর প্রতি আকর্ষণ বেড়ে গেল আমি পুরোপুরি পড়ে গেলাম তোমার প্রেমে। ওর পিছনে ঘুরতে লাগলাম পাগলের মতো। শত প্রার্থনাও পাশানো গলে যায়। আর এত এক মায়াবী মেয়ের মন একদিন তাও গলল। আমি আর দেরি করলাম না। সেদিনে ওকে বিয়ে করে বাসায় নিয়ে এলাম। হুট করে তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে বলেই রাগ করেছিল মা। আজ সন্ধ্যায় বাড়ি ফিরে দেখলাম মায়ের মুখের পরিবর্তন। আজকেও তিনি কথা বললেন না আমার সাথে, কিন্তু তার মুখে সেই গম্ভীর ভাবটা নেই। হয়তো তখনও রাগ করে থাকতে চাচ্ছিল আমার সাথে, কিন্তু তোমার ব্যবহারে রাগটা ধরে রাখতে পারছিল না। আমার খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর হয়তো কিছুদিন এরপরে মা তোমাকে মেনে নিবে। সদাতুখী মেয়েটার কষ্টের অবসান হবে সেই সাথে।
তো আমার কষ্টটা শুরু হয়েছিল ছোটোবেলা থেকে, যখন ওর বয়স হয়, যখন একটা বাচ্চা মেয়ের সবচেয়ে বেশি প্রয়োজন মাকে, তখন ওর মা মারা যান। ওর বাবা বলেছিল আর কখনো বিয়ে করবেন না। 3 মাস না যেতে তিনি দ্বিতীয় মাকে নিয়ে আসেন। তমা খুব খুশি হয়েছিল নতুন মাকে পেয়ে, ভেবেছিল এই মা তার আসল মায়ের অভাব পূরণ করে নেবেন এক নিমেষে। নতুন মা এসে প্রথম দিনে এক আদেশ জারি করলেন, তমা যেন কখনো তার কাছে ঘেঁষতে চেষ্টা না করে। তমা নাকি ভীষণ নোংরা। এরপর ওই 19টা বছর তমা তার নতুন মায়ের কাছে ঘেঁষতে পারেনি। আর ছোট এক ভাই হবার পর তো আরও না। তোমাদের বাড়িতে কোনো কাজের লোক ছিল না, সব কাজ তমা একাই করতো। এত কিছুর মধ্যে সে পড়াশোনা চালিয়ে যায়, ভালো রেজাল্ট করতো সবসময়। তোমার কিছু নাও থাক, একটা পরিবার ছিল। ছোট ভাইটা ওকে বোনের মতোই দেখতো। বাবা বউয়ের সামনে না করে আড়ালে আদর করতো। একদিন তাও শেষ হয়ে যায়। হঠাৎ করে বাসায় সবাইকে হারিয়ে ফেলে সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে। এই তো মা, একটু আদর ভালোবাসার আশায়, একটু সুখের আশায় যার সারাটা জীবন কেটে গেল, ওর কপালে হয়তো সুখ ছিল না, নইলে আমার বাড়িতে ওর বই হয়ে আসতো না। এই যে আমার মায়ের মতো এত গঞ্জনা, এত অপমান সব চুপচাপ মেনে নিল। আমার কাছে একবারও সে অভিযোগ করেনি, একবারও না। নিজেকে একদম কাপুরুষ মনে হচ্ছিল। মনে হচ্ছিল এইভাবে ওর জীবনটা নষ্ট করতে আমি পারলাম। পরদিন বিকালবেলা অফিস থেকে বেরানোর পর একটা ভয় ঢুকে গেল আমার মনে। তোমার ফোন ধরছে না, দুপুর থেকেই ধরছে না। কিছু তো হয়নি তোমার? আমি পাগলের মতো ছুটে বাড়ি ফিরে গেলাম। মাকে ফোন দিচ্ছিলাম, মা ফোন ধরছিল না। দরজা খুলে কোনো রকম ঘরে ঢুকে মায়ের রুমে যেতে আশ্চর্য হয়ে গেলাম। যাদের নিয়ে এত চিন্তা করছে তারা একজন আরেকজনকে ধরে কান্নাকাটি করছে। আমি রাগ করে বললাম, ফোনটা তো অন্তত ধরতে পারতে। মা রেগে গিয়ে বলল, তোর মতো হাদারামের ফোন ধরাই উচিত না। বিয়ের আগে অন্তত একবার তো আমাকে জানাতে পারতে। এই দুঃখী মেয়েটাকে রাগ করে তাহলে এত কষ্ট দিতাম না। এখন সব দোষ আমার হয়ে গেল। যাক, তাও ভালো, এদের দুজনের মিল হতে দেখে ভালো লাগছে। এত সুন্দর দৃশ্য সত্যি আমি কখনো দেখিনি। আমার চোখে পানি চলে আসছিল। তাড়াতাড়ি সরে গেলাম। ছেলেদের কান্না সবাইকে দেখানো যায় না, লুকিয়ে রাখতে হয়। পরের দিন স্বপ্নের মতো কাটছিল। আমি যেমন এক সংসারের স্বপ্ন দেখছিলাম, ঠিক এরকম তমা আর মা মিলেমিশে সংসার চালাতে। তাদের দেখে মনে হয় না কয়েকদিন আগেও তাদের কথা বলা বন্ধ ছিল। মনে হয় তারা যেন কতদিনের চেনা। মা যেন তোমাকে একদম নিজের মেয়ের মতোই দেখে, তমাও মাকে দেখে একদম নিজের মায়ের মতো। দুজনের মধ্যে খুনসুটি হয়, আবার মিলেও যায়। আগে মা আমার কথার সাথে কথা বলে সংসার সব কাজ সারতেন। এখন তোমার সাথে কথা বলে সারেন। আমি নিজের যেমনও সংসারের বাইরের মানুষ হয়ে গেলাম। তোমাকে এ কথাতে বলে ও খিলখিল করে হাসে। আমি মুগ্ধ হয়ে দেখতে লাগলাম। কারো হাসি এত সুন্দর হতে পারে আমি ভাবতে পারিনি। আমার জীবনটা এত সুন্দর হয়ে ওঠার পুরো কৃতিত্ব তোমার। আমি শুধু প্রার্থনা করে যাই, তোমার অতীত যেন মা না জানে, তাহলে সব নষ্ট হয়ে যাবে। আমার অফিসে একটা প্রমোশনের অফার চলে আসে, কিছুদিনের মধ্যে হয়ে যাবে প্রমোশনটা। আমি যেন তখন পাখির ডানায় ভর করে আকাশে উঠছি। সেদিন মিষ্টি নিয়ে বাসায় এসেছি, রুমে গিয়ে শার্ট খুলে তোমা এসে বিছানার পাশে দাঁড়ালো, মুখটা নিচু করে বলল, আমরা হুট করে বিয়ে করায় মা রাগ করেছিল তাই না? আমি বললাম, হ্যাঁ, কেন? সেই রাগ এখনও মনে হয় আমি ভাঙাতে পারিনি। তিনি এখনও বউ হিসাবে মানতে পারেনি আমাকে। আমি অবাক হয়ে বললাম, কেন, কী হয়েছে? তোমা কিছু বলল না, চুপচাপ সরে গেল। আমি আরও কয়েকবার ওকে জিজ্ঞাসা করি। তোমা নির্বিকার, ওর মুখ থেকে একটা কথা বের করতে পারিনি আমি। আমার ভরসা কেবল এখন মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি, তোমার সাথে কি তোমার কিছু হয়েছে? মা ভীষণ অবাক হয়ে বলেন, না, তেমন তো কিছু হয়নি। দুপুরে ও মাংস ভুনা করতে চেয়েছিল, আমি ঝোল করে রান্না করতে চেয়েছিলাম। এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, আর বেশি কিছু না। তুমি তোমাকে কিছু বলেনি? না, কিছুই বলিনি। শেষে শুধু বলেছিলাম, দেখো, বড়রা যা বলে শুনতে হয়, নইলে লোক অভদ্র বলবে। এটা শুনে ও বলল, ঠিক আছে মা, আপনি যেভাবে বলবেন সেভাবেই রান্না হবে। আর তো কোনো কথা নাই আমাদের মধ্যে। আমি তোমার হাতটা ধরে বললাম, প্লিজ মা, তুমি তো জানো তোমার সারা জীবন কতটা কষ্ট পেয়েছে। এখনও একটা পরিবার পেয়েছে, আমাদের পেয়েছে। প্লিজ ওকে কড়া করে কিছু বলো না, মেয়েটা কষ্ট পাবে। মা গাল ফুলিয়ে বললো, তাহলে গুরুজন হিসেবে আমি কিছুই বলতে পারবো না? আমি বললাম, পারবে, অবশ্যই পারবে, শুধু একটা বুঝিয়ে বললে হবে। মা মুখটা গম্ভীর করে রেখে বললেন, আচ্ছা ঠিক আছে। রাতে তোমাকে বললাম মায়ের সাথে কথা হয়েছে, সব ঠিক হয়ে যাবে। তোমার মাথা নিচু রেখেই বলল, কিচ্ছু ঠিক হবে না, কিছু ঠিক হবে না। আমি যা বুঝতে পারি তুমি তা পারো না। মেয়েদের বুঝতে পারার মতো মন এখনো হয়নি তোমার। পরের কয়েকটা দিন সব কিছু থমথমে কাটলো। মায়ের মুখটা গম্ভীর, তো আমার চোখের করুণ দৃষ্টি ফিরে এসেছে। দুজনে একসাথে থাকে, দুজনের সংসারের কাজ করে, কিন্তু কোনো কথা হয় না দুজনের মধ্যে। আমার কেন যেন অসহ্য লাগে ব্যাপারটা। এর মাঝে এমন একটা ব্যাপার ঘটলো, আমার মনে হলো পরিবেশ পরিস্থিতি সব পাল্টে যাবে। এতদিন অফিস থেকে ফেরার পর তমা
সলজ্জ মুখে জানলো সে মা হতে চলছে। আমার আর আনন্দের সীমা রইল না। ছুটি গিয়ে মাকে ব্যাপারটা জানালাম। বুঝতে পারছিলাম না মা কেমন প্রতিক্রিয়া দেখাবেন খবরটা শুনে, কিন্তু আমার খবর শুনে মা ছুটে এলেন, চিৎকার করে তোমাকে জড়িয়ে ধরলেন। আমিও জানলাম মা তোমার মধ্যে শীতল যুদ্ধের অবসান হলো। কিন্তু তেমনটা হলো না। মা তোমাকে দেখতে পাচ্ছিলেন না কেন যেন। তোমার প্রতি রাতেই আমাকে বলতো সব কথা। মায়ের চিৎকার দেখে আমি ভেবেছিলাম তিনি খুব খুশি হয়েছিলেন, কিন্তু না। এর পরের দিন তিনি তোমার সাথে কোনো কথা বলেননি। তোমার ঘাড়ে এত এত কাজ চাপিয়ে দিয়েছেন, অথচ তোমার এখন কাজ কম করার কথা। কিন্তু পরের দিন মাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা। মা থমথমে গলায় বললেন, তোকে কি বউ সব কথা বলে? আমি বললাম, হ্যাঁ। বউ জামাইকে বলবে না তো কাকে বলবে? মা বললেন, ও একদম কাজ করবেই না বলে দিয়েছে। আমি বললাম, এখন প্রেগনেন্সির প্রথম স্টেজ, কাজ করলে অসুবিধা নেই। তোমাদের কারো কাজ করা লাগবে না। আমি কালকে থেকে বুয়া রেখে দেবো। দরকার নেই এত টাকা খরচ করে বুয়া রাখার। সব কাজ আমিই করব। টাকা খরচ হবে কি হবে না সেটা আমার ব্যাপার। তোমাদের আর কোনো কাজ করতে হবে না, এটাই ফাইনাল। মা থমথমে মুখে বসে রইলেন। বুয়া রাখার ব্যাপারটা তিনি মানতে পারছিলেন না। পরদিন বুয়া এলেন। মা অনিচ্ছায় তাকে কাজ করান আর ভুল ধরেন। আর বারবার বলেন, নিজের বাসার মানুষ করলে কাজে এত ভুল হয় না। কথাটা তোমাকে নিয়েই বলা। তোমার ছলছল চোখে বলে, প্লিজ তুমি বুয়াকে বাদ দিয়ে দাও। যত কষ্ট হোক আমি কাজ করব। আমি ওকে থামিয়ে দিয়ে বলি, তোমাকে কাজ করতে মানা করছি, আর কোনো কথা হবে না। এর মধ্যে একদিন বাসায় এসে দেখলাম সবার মুখ থমথমে। তোমা ঘরে বসে কাঁদছে। কী হয়েছে বলে না। আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম কী হয়েছে। মা বললেন, তোমার যে এর আগে বিয়ে হয়েছিল একবার বলিস নাই কেন আমাকে? বুঝলাম অ্যাটম বোমা ফেটে গেছে। যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সে ঘটনাই ঘটে গেছে। মাকে জিজ্ঞাসা করলাম, কে বলেছে তোমায়? মা বলল, যেই বলুক বল, তুই বলিস নাই কেন? বললে কী লাভ হতো? তুমি ওকে বিয়ে করতে দিতে, আর ওর আগে বিয়ে হলেই বাকি। তবু তো জানাতে পারতে। এখন তো জানলে। এখন জানার আগে আর আগে জানার মধ্যে অনেক তফাৎ। আমি মায়ের সাথে আর কথা না বাড়িয়ে তোমার কাছে ফিরে যাই। তোমা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কোনো রকম আস্তে আস্তে বলল, মা আমাকে জানা তাই বলেছে। আমি বললাম, চলো তোমাকে নিয়ে আজকে অন্য কোথাও চলে যাব। তোমা আমার হাতটা ধরে বলল, না না, দরকার নেই। মা একা হয়ে যাবে। আর আমার এই সময় একজন মুরব্বী মানুষের পরামর্শ দরকার। মা ছাড়া এই মুরব্বী কেউ আছে আমাদের? সেদিন শুধু তোমার জন্য আমি বাসা থেকে যেতে পারিনি। খুব ভুল করে ফেলেছিলাম। তোমার প্রথম বিয়ের ব্যাপারটা আমি জানতাম। ওর সাথে যেদিন দেখা হয় আমার, সেদিনই ব্যাপারটা আমাকে বলেছিল সে। তোমার পুরো পরিবার মারা যাবার পর ও যখন খুব একা হয় তখন ছেলেটার সাথে ওর পরিচয় হয়। তোমার যখন একটা মানসিক সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা তোমার পুরোপুরি পায় সেই ছেলেটার থেকে। তোমার স্বাভাবিকভাবে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। এরপর ওদের বিয়ে হয়। বিয়ের পর তোমা বুঝতে পারে কি ভীষণ ভুলটাই না করেছে। ছেলেটা একে নেশাখোর, দুই লম্পট, অনেক মেয়ের সাথে সম্পর্ক আছে। তোমা খুব করে চেষ্টা করে তাকে শুধরানোর, লাভ হয়নি। বরঞ্চ এর বদলে অমানসিক নির্যাতনের শিকার হয়। একদিন সাহস করে বেরিয়ে যায় ঘর থেকে। এরপর থেকে আলাদা। তোমা আমাকে সব কিছুই বলেছিল। আমি ওকে মানা করেছিলাম মাকে কিছু না জানাতে। এই কথা জানতে পারলে মা কিছুতেই ওকে মেনে নেবেন না। কিন্তু আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। মা সব জেনে গেছে। হয়তো তোমার সাথে আর সম্পর্ক স্বাভাবিক হবে না ওনার। কিছুদিন পর এক রাতের বেলা অফিস থেকে ফিরতে দেরি হয়েছিল। রাতে খাবার শেষ করে রুমে এসে বসেছি। হঠাৎ তোমা আমাকে জড়িয়ে ধরে আকুল করে কান্না করে শুরু করে দিল। আমি জিজ্ঞাসা করলাম, কী হয়েছে? তোমা কাঁদতে করতে বলল, মা আজকে আমাকে খুব বাজে কথা বলেছে কান্নাকার বাচ্চা পেটে নিয়ে চলছে। কি? হ্যাঁ, বলেছেন বিয়ের এই কয়েকদিনের মধ্যে বাচ্চা আসা সম্ভব না। এটা নাকি তোমার বাচ্চা না। সারাদিন কাজের চাপ, জার্নি, ব্যস্ততা, ক্লান্তি, এত কিছুর পর তোমার এই কান্না ভেজা মুখ দেখে রাগে আমার মাথায় রক্ত উঠে গেল। আমি ছুটে আম্মার কাছে গিয়ে বললাম, আম্মা তুমি তোমাকে কি বলছো? আম্মা এমনভাবে তাকালো যেন কিছুই বুঝতে পারছে না। আমার রাগটা আরও বেড়ে গেল। কোনোদিন যা করিনি সেদিন তাই করলাম। কড়া গলায় মাকে ধমক দিলাম। মা স্তব্ধ হয়ে গেল। আমি কথাটা আর বললেন না। রাত শেষ হবার আগে ব্যাগপত্র গুছিয়ে তিনি বের হয়ে গেলেন বাড়ি থেকে। খালার বাসায় যাবেন। আমি আর তাকে আটকালাম না। অফিসে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। মাকে ছাড়া কোনো দিন থাকিনি আমি। সেই মা বাড়ি থেকে বের হয়ে গেল। আমি একদম আটকালাম না। আমি কি এতটাই পাল্টে গেছি? খালার বাসায় ফোন দিলাম। একবার, দুবার, তিনবার। খালা ফোন ধরলেন না। ধরবেন বা কেন? মাই নিশ্চয় মানা করে দিয়েছেন খালাকে ফোনটা ধরতে। বিকেলে বাড়ি ফিরলাম। তোমা মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে। আমাকে দেখে বলল, মাকে ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগছে বাসাটা। আমি বললাম, চলো মাকে গিয়ে নিয়ে আসি, চলো। রিক্সায় চড়ে খালার বাসায় যাচ্ছিলাম। হঠাৎ তলপেটে ব্যথা শুরু হলো তোমার। ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার দেখে বলল, প্রপার রেস্ট, এখন ঘোরাঘুরি না করাই ভালো। তোমাকে নিয়ে আবার বাসায় চলে আসলাম। কিছুদিন যাক, ও একটু সুস্থ হোক, তারপর ওকে নিয়ে মাকে আনতে যাব।
পরদিন দুপুরবেলা খালা ফোন দিল, বেশ কয়েকবার দিলেন। আমি মিটিং ছিলাম তাই ধরতে পারিনি। মিটিং থেকে বের হয়ে খালাকে ফোন ব্যাক করলাম। তিনি প্রথমে ফোনটা ধরে বললেন, বিয়ে হয়ে মাকে ভুলে গেছিস না? কি বলো খালা এসব? মাই তো রাগ করে আমাদের ছেড়ে তোমার ওখানে গিয়ে বসে আছে। তোর মা রাগ করেছো তো তোমাদের জন্য? মাকে কখনো ধমক দিতে হয়? আজকে বাসায় গিয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিস। বাসায় গিয়ে মানে? আম্মু কি চলে আসছে বাসায়? হ্যাঁ, তোর বউ অসুস্থ শুনে আর ওয়েট করেনি, তাড়াতাড়ি বাসায় চলে গেছে। আমার যে কি ভালো লাগলো শুনে তাড়াতাড়ি বাসায় ফোন দিলাম। তমা শুনে খুশিতে আত্মহারা হয়ে বলল, খুব খুব ভালো লাগছে শুনে। মা এখনও পৌঁছায়নি, এলে আমি তোমাকে ফোন দিব। এরপর 1 ঘন্টার উপর কেটে গেলেও তোমার কোনো ফোন এলো না। আমার তো এত সময় লাগার কথা না খালার বাসা থেকে আমাদের বাসা আসতে। কোথাও কেনাকাটা করতে ঢুকে গেছে। তোমাকে ফোন দিলাম, সেও ফোন ধরছে না। সেদিনের মতো শাশুড়ি বউ মিলে মনে হয় কান্নাকাটি করছে। আমার হাসি পেল সেদিনের কথা চিন্তা করে। যাক, কাঁদুক, তাদের নিজেদের মতো করে একটু সময় কাটুক, আমি আর বিরক্ত করব না। বিকেলের আগে একটা ফোন এলো, খালার ফোন। কাঁপা কাঁপা গলায় আমাকে বললেন, তুই তাড়াতাড়ি হাসপাতালে আয়। আমার তখন মাথায় কিছুই নেই। দৌড়ে গেলাম হাসপাতালে। গিয়ে দেখলাম সব শেষ। তমা বেডে শুয়ে আছে আর চোখ বোঝা। মিসক্যারেজ হয়ে গেছে ওর। মা কাঁদতে কাঁদতে বললেন, কি থেকে কি হয়ে গেল? বউটা হঠাৎ পড়ে গেল সিঁড়ি থেকে। আমার মাথায় আর মায়ের কথা ঢুকলো না। আমি অপালক চোখে তোমাকে দেখতে লাগলাম। কি মায়াবদ্ধ একটা মুখ, চোখ দুটো বন্ধ হয়ে শুয়ে আছে। ও যখন জাগবে, যখন ওর বাবুর খবর জানতে চাবে, তখন আমি কি বলবো ওকে? কিভাবে বলবো? তোমার আমার সংসার, মা আমাদের সাথে থাকেন না। 1 মাস হয়ে গেল আলাদা থাকছি আমরা। কোনো মা যে এমন করতে পারে আমি কখনো কল্পনা করিনি, করতে পারি না। তোমা আমাকে সব বলেছিল, সব। কিভাবে এসে মা তোমাকে অভিযুক্ত করতে থাকেন ছেলের সাথে তার ভাঙন ধরানোর জন্য। কিভাবে তোমাকে তিনি ধাক্কা মেরে ফেলে দেন সিঁড়ি থেকে। কিভাবে তিনি এখনও ভাবেন তোমার গর্ভের সন্তানটা তার ছেলের ছিল না। মাকে তার বাড়িতে একা রেখে আমরা চলে এসেছি। থাকুক মা, তিনি শান্তিতে থাকুক। আমাদের সংসার নিয়ে আমরা আলাদা হয়ে যাই, আমরাও শান্তিতে থাকি। তোমার স্বাভাবিক হতে বেশ সময় লেগেছে। যাক, তাও তো স্বাভাবিক হয়েছে। আমাদের সম্পর্কটা সুন্দর চলছে এখন, কারো বাধা নেই, কিছু নেই। বিকেলে বাসায় আসা পুরো সন্ধ্যায় আমি তোমার সাথে কাটাই। আমাদের সময় ভালোই কাটে। মা মাঝখানে 2-3 দিন কথা বলেছিল আমার সাথে, তার ভালো লাগে না আমাদের ছাড়া। আমি বলি, মা তুমি যাই বলো, যে ব্যাপারটা ঘটে গেছে তারপর আর একসাথে থাকা চলে না আমাদের। মা খুব করে কান্নাকাটি করেন, সব দোষ স্বীকার করেন। আমি মায়ের ফোনটা কেটে দেই। মায়ের সাথে আর আগের মতো সম্পর্ক স্বাভাবিক হবে না আমার কোনোভাবে। একদিন বিকেলে অফিসে আসি। মা এলেন অফিসে, এসে বললেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ তোর কাছে ছিল সব তো তোমাই করেছিল তোর কাছে, তাই না? যেই করুক, অভিযোগ তো সত্য। মা রাগি চোখে তাকিয়ে বললেন, ঠিক আছে, কালকে আমি যাব তোর বাসায়। তুই তো আমাকে আর ঘাত ধাক্কা করে বের করে দিবি না, তাই না? না, এমন কেন করবো? ঠিক আছে, তোর বাসায় তোর সামনে এসে সে আমার নামে অভিযোগগুলো করবে, আমি শুনবো। বলেই মা উঠে চলে গেলেন। একবার পেছন ফিরেও তাকালেন না। তোমাকে রাতে সব বললাম। তোমার সব শুনে বলল, ঠিক আছে মা আসুক, তার সাথে অনেক কথা বলার আছে আমার। পরদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। মহিন ভাই আটকে দিল। অফিস থেকে বেরোনোর সময় তার রুমে ডাকলেন মহিন ভাই। বললাম, ভাই তারা আছে। তিনি শুনলেন না, বললেন, তোমার তারা চাইতো আমার কথা জরুরি। গেলাম তার রুমে। তার রুমে তিনি ছাড়া আরও 3জন ছেলে বসে আছে, গোল গোল ভদ্র চেহারা। মহিন ভাই পরিচয় করে দিলেন, ও হলো হাসান, আমার ছোট ভাইয়ের বন্ধু। হাসানের সাথে হ্যান্ডশেক করে চেয়ারে বসলাম। হাসান কোনো ভনিতা না করে সরাসরি আমাকে জিজ্ঞাসা করলো, তোমার সাথে আপনার বিয়ে হয়েছে কতদিনের? আমি অবাক হয়ে মহিন ভাইয়ের দিয়ে তাকালাম। তিনি মাথা নেড়ে আশ্বস্ত করলেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি বললাম, 4 মাস। আপনারা আগে একজন আরেকজনকে চিনতেন? বিয়ের আগে 1 মাস কথা হয়েছিল, এইটুকু চেনা জানা। তোমার আগে একবার বিয়ে হয়েছিল জানতেন? জানতাম। সে আমাকে বলেছিল বিয়ের আগে তার এক্স হাজব্যান্ডের সাথে একবার কথা বলার প্রয়োজন ছিল না আপনার? আমার ইচ্ছে হয়নি। তার স্বামী ছিল নেশাখোর আর লম্পট, এই জন্য তার সাথে কথা বলার ইচ্ছে হয়নি আমার। হাসান বেশ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি তার এক্স হাজব্যান্ড। আমি ভীষণ চমকালাম। তমা তার প্রথম স্বামীর যে বর্ণনা দিয়েছিল তার সাথে ওনাকে মেলাতে পারছি না। হাসান বলে চলল, আপনাকে যেমন দেখব ভেবেছিলাম আপনি ঠিক তেমন সহজ সরল বিশ্বাসী। সব কথাতে অল্পতে বিশ্বাস করে নেন, যাচাই করতে যান না। আমি আপনার মতোই ছিলাম বলে তোমার ফাঁদে পা দিয়েছিলাম। আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না ভাই। আপনি খুব বড় একটা বিপদের মধ্যে আছেন। আপনি জানেন না বাসায় আপনি কাকে নিয়ে রেখেছেন। সে উন্মাদ, বদ্ধ উন্মাদ। সাইকো বলতে আমরা যে জিনিসটা জানি, তমা হচ্ছে ঠিক সেটাই।
আমি আপনার কথা এখনও বুঝতে পারছি না। শোনেন, তমা নামে যে মেয়েটা আপনার ঘরে বউ হয়ে আছে তার আসল নাম তমা না। জানি বিয়ের রেজিস্ট্রির সময় ওর এনআইডি কার্ড দেখিয়ে ছিল হাবিজাবি। এসব ভুয়ো নকল জিনিস দেখিয়েছিল আপনাকে। আপনি বা বিয়ের রেজিস্ট্রির লোক যাচাই না করে দেখতে যান নাই বলে ধরা খেয়েছেন। এসব কি বলেন? এখনও কিছু বলি নাই, বলা শুরু করছি কেবল। তোমার ছোটোবেলায় মা বাবা মারা যায়, সৎ মা এসে অত্যাচার করে ওকে, এসব কথা বলছে ও আপনাকে, তাই না? সব কথাই ঠিক। আমার মনে হয় সৎ মায়ের অত্যাচার ও ছোটোবেলায় মানসিক বিকারগ্রস্ত দেখা যায়। আমার আপনার মতো সাধারণ ছোটোবেলা তো ও পায়নি। মানসিক বিকারগ্রস্ত থেকে মাদারলি ফিগারদের প্রতি ওর একটা চরম বিতৃষ্ণা গড়ে ওঠে। সেই বিতৃষ্ণা থেকে মায়ের বয়সী মহিলাদের ক্ষতি করা শুরু করে ও। আমাদের দুর্ভাগ্য যে মেয়েটা খুব ট্যালেন্টেড, তাই ওর ক্রাইমের কোনো ঠিক ঠিকানা পাওয়া যায় না। ক্রাইমগুলো যে জিনিস করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ও এমনভাবে ক্রাইমগুলো করে যে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। আর উপরওয়ালার ইচ্ছায় ও পেয়েছে একটা মায়াবী চেহারা। এই চেহারা দেখলে কেউ বিশ্বাস করবে না এসব কাজ করে ও। কী করে ও? অনেক কিছুই করে। ওর আসল নাম বের করে স্কুলে খোঁজ নিয়েছিলাম আমি। ওর ক্লাসে 3টা ম্যাডামের সমস্যা হয়েছিল। এক ম্যাডামের তো সংসার ভেঙেই যায় ওর জন্য। ম্যাডামের সাথে ওদের স্কুলের এক স্যারের সম্পর্ক ছিল, সেটা ওনার হাজব্যান্ডকে জানিয়ে দেয় কেউ। আমি শিওর ওটা তমা ছাড়া কেউ না। আরেক হাজব্যান্ডের স্টাফ রিলিজ হয়ে যায় ক্লাসে একটা মেয়েকে গালি দিয়েছিল বলে। এটা শিক্ষা অফিসারকে একজন চিঠি লিখে জানিয়ে দেয়। কে জানেন? সে সময় তমা যে বেস্ট ফ্রেন্ড ছিল সে। তমা কোনো না কোনোভাবে ওকে ইনফ্লুয়েন্স করেছিল, জেনে রাখবেন। এরপরে শুনে সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা বলি। ওদের ক্লাসে এক ম্যাডাম ছিল বদরাগী, সব স্টুডেন্টকে মারতেন খুব। সেই ম্যাডামের কী হয়েছিল জানেন? তার লাশ পাওয়া গেছিলো স্কুল বিল্ডিংয়ের নিচে। ছাদ থেকে নাকি পড়ে মারা গেছেন, অথচ তিনি ছাদে গেছিলেন কেউ জানেনই না। এখানে তমার হাত ছিল অবশ্যই। তমা আপনাদের ওদের পরিবারের কথা বলেছে না সিলিন্ডার ব্লাস্টে মারা গেছে। সবাই মরল, তমা মরল না কেন? সে পুরো ব্যাপারটা সাজিয়েছিল এমনভাবে যে কেউ ধরতে পারেনি ব্যাপারটা। আমার গা শিরশির করে উঠল। বললাম, আপনি আন্দাজে কথা বলছেন? মোটেও না। ও ভীষণ ম্যানিপুলেটেড পারসন। ও কীভাবে আমাকে মায়ায় আচ্ছন্ন করে ফেলবে আপনি বুঝতেই পারবেন না। আপনার কোনো ক্ষতি না হওয়ার আগ পর্যন্ত ওর আসল নেচারটা ধরতেই পারবেন না আপনি। অনেক সময় ক্ষতি হলেও পারবেন না। ওই এমনভাবে কথায় ভুলিয়ে রাখবে আপনাকে, আপনি অন্য কোনোভাবেই ভাবতে পারবেন না। আপনার মা কি এখন আপনার সাথে থাকে? না। এই তো খেলা শুরু হয়েছে। ও গেম খেলেছে আপনাকে নিয়ে। টার্গেট আপনার মা। আপনি সেই গেমের গুটি হয়ে কেবল এদিক ওদিক সরছেন। বুঝতে পারেননি কীভাবে ও মাকে আপনার থেকে আলাদা করলো। আগে একটা বিয়ে হয়েছিল এই বলে, তাই না? ও বলেনি। কে বলেছে আমি জানি না, সেই বলেছে। নাহলে আপনার মা কীভাবে জানলো? নিজে না বললেও অন্য কাউকে দিয়ে বলিয়েছে। হয়তো বাসার কাজের বুয়া, নইলে প্রতিবেশী। কিন্তু কথাটা বলিয়েছে, মনে রাখবেন। ও বিষধর সাপের মতো, ওর চাল আপনি ধরতে পারবেন না। তো আমাকে নিয়ে এত কথা আমার বিশ্বাস হচ্ছে না, রাখছিল। তোমাকে নিয়ে এত কথা আমার বিশ্বাস হচ্ছে না, রাগ লাগছিল। আমি বললাম, আপনি কিছু জানেন না। এই সামান্য বিষয়ে মা আমাদের থেকে আলাদা হননি। তোমার নিজেই চাচ্ছিল মাকে নিজের কাছে রাখতে। শেষ পর্যন্ত মায়ের ধাক্কায় মিসক্যারেজ হয়। হাসান বলল, মিসক্যারেজ হয়েছে? ওর মিসক্যারেজ হয়েছে? কী বললেন? মায়ের ধাক্কায়? মানে মা ওকে ধাক্কা মেরেছিল? এটা কে বলেছিল আপনাকে? তমা নিজেই বলেছে? ও মাই গড, ও এতটা নিচে নামতে পারে ভাবিনি। শুধু একজনকে কষ্ট দেওয়ার জন্য নিজের বাচ্চাকে। আমি রেগে গিয়ে বললাম, আপনি ডিলিউশনাল, ভুলভাল। তমা আপনাকে ফেলে চলে এসেছে বলে এভাবে আজে বাজে কথা শোনাচ্ছেন আমাকে। হাসান হতাশ গলায় বললেন, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনাকে জানানো বৃথা। আমি শুধু এমন সাবধানে থাকবেন আর চোখ কান খোলা রাখবেন। মাকে আর তোমাকে আশেপাশে আসতে দিবে না, নইলে আমার মতো অবস্থা হবে আপনার। কি হয়েছে আপনার? হাসান একটু চুপ থেকে বললেন, আমার মায়ের সাথেও তোমার মিল ছিল না। তমা খুব চেষ্টা করেছিল আমাকে আর মাকে আলাদা করতে, পারেনি। এরপর বাসায় এসে দেখি আম্মার নিথর দেহ পড়ে আছে। কীভাবে মারা গেছেন জানেন আম্মা? ইনসুলিন ওভারডোজ। কে দিয়েছিল? আম্মা নিজেই নাকি দিয়েছিল। যে মানুষ গত 20 বছর ধরে ইনসুলিন নেন, তিনি নাকি ইনসুলিনের মাত্রা বুঝতে পারেননি। তো এসব আমাকে বলে কী হবে? পুলিশকে বলেন। পুলিশকে কি বলবো? একজন মানুষ নিজে ইনসুলিন নিয়ে মারা গেলেন, সেখানে পুলিশ কি করার? তোমার নিজের হাতে ছাপটা পর্যন্ত রাখেনি, এত চালাক। আমি আপনাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, ছেড়ে দেন ওকে, নইলে সারা জীবন পস্তিয়ে শান্তি পাবেন না। আমার কাছে তার কথা পাগলের প্রলাপের মতোই লাগছিল। কে শুনে এসব পাগলের কথা? আমি উঠে বাড়ির দিকে রওনা দিলাম। অনেক দেরি হয়ে গেছে। মা নিশ্চয় এতক্ষণে চলে আসছে। আরও ঘন্টাখানেক আগেই চলে আসার কথা ছিল। যদিও মা
এখনও ফোন দেয়নি আমাকে তমা ওনা। দুজন বাড়িতে কি করছে একা কে জানে। পুরো বাড়ি অন্ধকার, বাড়িতে যেন কেউ নেই। পুরো বাড়ি জুড়ে কেমন শুনশান নীরবতা, কবরের মতো। আমি বাড়িতে ঢুকে তোমার নাম ধরে ডাকি, কেউ সাড়া দেয় না। মাকে ডাকলাম, তাও কারো সাড়া পেলাম না। অন্ধকারে চারপাশ কিছু দেখা যায় না। মোবাইলে বের করে টর্চ জ্বালাই। সামনে চেয়ারে কে বসে আছে যেন। আমি আলোটা উঁচু করে ধরার চেষ্টা করে ওপাশ থেকে শব্দ এলো, আলোটা বন্ধ করো প্লিজ। যাক, তোমার কণ্ঠ। আমি আশ্বস্ত হই, আলোটা বন্ধ করি। আর সাথে সাথে তোমাকে প্রশ্ন করি, তুমি অন্ধকারে বসে আছো কেন? মা কই? তোমার চেহারা আমি দেখতে পাইনি। অন্ধকারে বেশ থমথমে শোনায় তার গলা। থমথমে কণ্ঠে সে বলো, একটা দুঃসংবাদ দেই তোমাকে। মা বাথরুমে করে মাটা ফাটিয়ে ফেলেছে, আর হয়তো বেঁচে নেই। কি ভয়ঙ্কর নির্লিপ্ত গলা তার, একটু কাঁপলো না। আমি চিৎকার করে বলি, কি বলো, কি বলো এসব? মা কই? আছেন, মা আছেন, সেখানে থাকবার কথা। তোমা, তুমি কি করছো মাকে? হাসানের কথাগুলো হঠাৎ করে আমার মাথায় বাড়ি মারা শুরু করলেন। তোমা হাসে। অন্ধকারে তার হাসির শব্দ কি ভয়ঙ্কর শোনায়। হাসতে হাসতে সে বলে, আমি কি করবো বলো? করেছো, নিশ্চয়ই কিছু করেছো। হাসানের সাথে আজকে আমার দেখা হয়েছিল, আমার ও সব বলেছে আমাকে। তোমার হাসি থামে না। ও মা, হাসান বলেছে তোমাকে ওর সাথে দেখা হয়েছিল তোমার? আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে বলেছে নিশ্চয়। ও তো এখনও আমার উপর প্রতিশোধ নিতে চায়। আমি ওকে ছেড়ে আসছি কেন, সেই জন্য প্রতিশোধ। হাসান আমাকে বলেছে তোমার কাছে যেই মহিলা থাকে তারই তুমি ক্ষতি করো। তোমার হাসি থামে। কেমন দুঃখ ভারাক্রান্ত হয়ে ওঠে ওর কণ্ঠ। সে বলে দেয়, এমন তো না, সব মহিলায় তো কিছু হয় না। যারা খুব খারাপ, যাদের ব্যবহার ভালো না, চরিত্র ভালো না, তাদের সাথেই খারাপ কিছু হয়। হাসান মনে হয় তোমাকে আমার স্কুলের ম্যাডামদের গল্প বলছে। এক ম্যাডাম তো পরকীয়া করতো, আর দুই ম্যাডামের ব্যবহার এত খারাপ ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। তিনজনে শাস্তি পেয়েছে, কিন্তু অবাক ব্যাপার কি জানো, ওদের শাস্তির সাথে কিন্তু আমি জড়িত নেই। কেমনে ওরা শাস্তি পেয়েছে আমি জানি না। তোমার বাবা মা, তোমার ভাই, এদের ব্যাপারেও জানি না। অবশ্য তিনজনের একজন ভালো ছিল না। মায়ের ব্যাপারে তো তোমাকে বলেছি। আর আমার ভাইটা, যে ওর সৎ বোনের ওপর অ্যাডভান্টেজ নিতে আসতো, সেটা তো তোমাকে বলিনি। আর আব্বা ছিল একটা ঘুষখোর দুর্নীতিবাদ। তিনজনে কেউ ভালো ছিল না, একদম নষ্ট ফ্যামিলি ছিল পুরা। তাই বলে তুমি তিনজন কাকে মেরে ফেলবে? আজব, মারবো কেন? তোমাকে না বলছি আমি কাউকে মানি না। এসব তোমার ভুল ধারণা। হাসান, এসব ভুল ধারণা তোমার মধ্যে ঢুকেছে। ওর মাও ছিল একটা খারাপ মহিলা, কথায় কথায় গায়ে হাত তুলতো। উনি মারা গেলেন, সুইসাইড করেছিল মনে হয়। পুলিশ বলেছিল। এসব কিন্তু আমার হাতে ছিল না একদম। বুঝলাম সবাই দোষী। আমার মায়ের কি দোষটা ছিল বলো? তোমার করুণ কণ্ঠে বলো, মায়ের কী দোষ ছিল বলো? একটা অনাথ অসহায় মেয়ে, তার ঘরে বউ হয়ে এসেছে। সে একটা পরিবার চায়, মায়ের ভালোবাসা চাই। সেই ভালোবাসার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। অথচ তিনি কি করলেন? কত অপমান করলেন আমাকে। আগে একবার বিয়ে হয়েছিল বলে কথা বলা বন্ধ করে দিলেন। এসব কি ভালো মানুষের কাজ? তোমার মাকে কি সত্যি ভালো মানুষ মনে হয়? হুট করে বিয়ে করেছিল বলে হয়তো তিনি প্রথমে একটু রেগে গেছিলেন, পরে তো সব ঠিক হয়ে গেল। এখন তো সব মানুষই করে। এখানে খারাপের কি দেখলে? সেজন্য তো চাচ্ছিলাম তিনি যাতে সবচেয়ে কম শাস্তি পাক। ছেলের থেকে দূরে থাকেন, কিন্তু তাতে হলো না। তিনি ছেলের কাছে ফিরে আসতেই থাকলেন। না আসলে তো এই দুর্ঘটনা হতো না। আমার ভয় লাগলো। বললাম, মা কোথায় আছে তোমা? বললাম তো একবার, যেখানে থাকার কথা সেখানে আছে। ওর হেয়ালি কথা শোনার সময় ছিল না। আমি মাকে খুঁজতে থাকি। ভিতরে অন্ধকারে ঘরে বাথরুমের সামনে কেউ একজন পড়ে আছে। আমি তাড়াতাড়ি লাইট জ্বালালাম। লাইট জ্বালাতে রক্ত, একদলা রক্ত মাঝে মা পড়ে আছে। তার কোনো সেন্স নেই। সেদিন রাতের বেলা কীভাবে মাকে আমি হাসপাতালে এনেছিলাম জানি না। শুধু মনে হচ্ছিল, যেই মা এত কষ্ট করে আমাকে নিয়ে ছোটোবেলায় বাবা মারা যাওয়ার পর একাই পুরো সমাজের সাথে সংগ্রাম করে আমাকে মানুষ করেছে, তাকে আমি একা ফেলে কিভাবে যেতে পারলাম? মায়ের কিছু হলে সারা জীবন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মাকে দেখে ডাক্তার বললেন বাঁচার আশা ক্ষীণ, প্রচুর ব্লিডিং হয়েছে, আর অনেক সময়ও চলে গেছে, রক্ত লাগবে, আর অপারেশন করা লাগবে। তবে অপারেশনটা কতটা সাকসেসফুল হবে বলা যায় না। যে রাতে দৌড়ে দৌড়ে আমি রক্ত সংগ্রহ করলাম, অপারেশন হলো, মা বেঁচে গেলেন। ডাক্তাররা বললেন মিরাক্কেল। মা কীভাবে বাথরুম পড়েছিল জিজ্ঞাসা করতেই বললেন স্লিপ কেটে। এটা নিচেও একটা দুর্ঘটনা। আম্মা কাউকে দায়ী করলেন না। বাথরুমের স্লিপ কেটে তো অনেকেই পড়ে যায়। তবে আমার মনে হচ্ছিল বাথরুমে কেমন যেন তেলে তেলে মেঝেতে যেন তেল মাখানো ছিল। আমি অবশ্য পরে বাথরুমে তেলের কোনো চিহ্নই পাইনি। সেটা কি মায়ের মনের ভুল, নাকি আসলে কেউ মেঝেতে তেল মাখিয়ে রেখেছিল, পরে সরিয়ে ফেলেছে জানি না, জানার কোনো সুযোগ নেই। তোমার সাথে সেই ছিল আমার শেষ দেখা। সেদিন রাতের পর হসপিটাল থেকে ফিরে এসে দেখি তোমার নেই বাসায়। তার কাপড় চোপড় জিনিসপত্র কিছুই নেই। সব কিছু নিয়ে একদম উধাও হয়েছিল। আমার উচিত ছিল তোমাকে খোঁজার, কিন্তু আমি তা করলাম না।
যে চলে গেছে যাক, তাকে আর ফিরিয়ে আনার দরকার নেই। তোমার সাথে আমার দেখা হয়নি, তবে একদিন খুব বৃষ্টির মধ্যে অফিসে গাড়ি যাওয়ার পথে ফুটপাতে একটা ছেলে আর একটা মেয়েকে হেঁটে যেতে দেখলাম। মেয়েটার চেহারা ছিল তোমার মতো, তবে চেহারার এত পরিবর্তন, তমা বলে চেনাও যাচ্ছে না। তবে চোখটা ছিল খুব পরিচিত লাগছিল, সেই চিরচেনা গভীর কালো চোখ, সেই চিরচেনা সকরুণ দৃষ্টি। সমাপ্ত। তমা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।